ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার আমার প্রিয় ছাত্ররা, তোমাদের স্বাগত জানাই আমার অনলাইন ক্লাসে। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজ আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প। এই অধ্যায়ের আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে তৈরি পোশাক শিল্প ও চামড়া শিল্প। তৈরি পোশাক শিল্প নিয়ে শুরুতে আলোচনা করি। তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক শিল্পকে রেডিমেড গার্মেন্টস বা আরএমজি বলা হয়। এখানে লিখেছি দেখো, তৈরি পোশাক শিল্প বা আরএমজি বলতে পোশাক কারখানায় বৃহদায়তনে বাণিজ্যিক ভিত্তিতে পোশাক উৎপাদন প্রক্রিয়াকে বোঝায়। মূলত ছাত্ররা একটু খেয়াল করো, এটি বৃহদায়তন শিল্প বলছি এবং বাণিজ্যিক ভিত্তিতে এখানে পোশাক উৎপাদন করা হয়। প্রিয় ছাত্ররা, এখানে কিন্তু দর্জির মতো মাপ নিয়ে পোশাক তৈরি হয় না, বরং সাধারণ একটি মাপের ভিত্তিতে এখানে পোশাক তৈরি করা হয়। বিভিন্ন ধরনের কাপড় ও সুতা ব্যবহার করে পোশাক তৈরি করা হয়, অর্থাৎ পোশাক কেমন হবে তা নির্ভর করে মূলত ব্যবহারকৃত ফাইবার ও তন্তুর উপরে। প্রিয় ছাত্ররা, পোশাক শিল্প বাংলাদেশের একটি অতি সম্ভাবনাময় এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী এবং দ্রুত বিকশিত একটি শিল্প। তাহলে আমরা দেখে নিই বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব কেমন। পোশাক শিল্পের গুরুত্ব। প্রিয় ছাত্ররা, এখানে একটা ছবি দিয়েছি দেখো। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে পোশাক শিল্প শ্রমিকরা কিভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, স্বাস্থ্যবিধি মেনে কর্মকাণ্ড পরিচালনা করছে তার একটি চিত্র দেখানো হয়েছে। তাহলে আমরা চলে যাই পোশাক শিল্পের গুরুত্বতে। পোশাক শিল্পের গুরুত্ব। কর্মসংস্থান সৃষ্টি। তোমরা জানো বাংলাদেশ একটি জনবহুল এবং শ্রম ঘন দেশ। এদেশে বিপুল সংখ্যক বেকার শ্রমিক, সস্তায় শ্রম সহজলভ্য এবং বেকার শ্রমিক আছে। এই শ্রমিকদের প্রায় 50 লক্ষ শ্রমিক পোশাক শিল্পে কর্মরত, আবার পরোক্ষভাবে প্রায় 2 কোটি শ্রমিক পোশাক শিল্পে কর্মরত আছে। 2 নম্বর, বৈদেশিক মুদ্রা অর্জন। বাংলাদেশে রপ্তানি আয়ের 82%ই তৈরি পোশাক শিল্প থেকে আসে। ব্যাংক ও বীমা ব্যবসার প্রসারণ। তোমরা জানো বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকরা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে বসবাস করে অনেকেই। তারা বাড়িতে টাকা পাঠাতে হলে ব্যাংক বা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পাঠায়। এজন্য ব্যাংকিং সেবাও প্রসারণ করা হয়েছে, যেমন অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, আবার বিকাশ, রকেট, এরকম বিভিন্ন ব্যাংকিং সেবা প্রসার করা হয়েছে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, এটাকে বলা হয় সহায়ক শিল্প। তৈরি পোশাক শিল্পের যে সহায়ক শিল্পগুলো আছে, যেমন সুতা, লেবেল, কার্টুন, গাম টেপ, পলিব্যাগ, প্যাকিং, এগুলো হচ্ছে সহায়ক শিল্প। এই সহায়ক শিল্পগুলোর বিকাশ ঘটছে তৈরি পোশাক শিল্পের মাধ্যমে। বাংলাদেশের এই তৈরি পোশাক শিল্পে ব্যাপক নারীর কর্মসংস্থান হচ্ছে। বলা যায় যে এই যে এখানে যে শ্রমিক সংখ্যা দেখানো হয়েছে তার 80%ই নারী শ্রমিক। এখানে যে আমি চিত্র দেখিয়েছি তাতেও বিপুল সংখ্যক নারীর কর্মসংস্থান দেখা যাচ্ছে, অর্থাৎ নারীর এখানে অর্থনীতিতে নারীর একটা অংশগ্রহণও আমরা বুঝতে পারছি। পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হচ্ছে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যে পোশাক শিল্পের রপ্তানি আয়ের ভূমিকা অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের দেশে বিপুল বৈদেশিক মুদ্রা আসে এবং বাণিজ্য ঘাটতি কিছুটা কমে যায়। এই জন্য বলা হয় যে বাংলাদেশকে আত্মনির্ভরশীল জাতি গঠনে পোশাক শিল্পের ভূমিকা অপরিসীম। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি। স্বাধীনতা পরবর্তী অর্থাৎ 1976 সালে যখন পোশাক শিল্পের ক্রমবিকাশ শুরু হয়, তখন উদ্যোক্তা খুঁজে
খুব একটা, কিন্তু এখন নতুন নতুন উদ্যোক্তা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পোশাক শিল্পে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। পোশাক শিল্পের আরেকটি গুরুত্ব হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। পোশাক শিল্প যেহেতু একটি রপ্তানিমুখী শিল্প, এজন্য এই শিল্পের প্রসারের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নও সাধিত হচ্ছে। রপ্তানি আয়, আমরা এখানে রপ্তানি আয়ের একটা তথ্যচিত্র দেখছি, একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি কোন অর্থ বছরে তৈরি পোশাক খাত হতে কি পরিমাণ রপ্তানি আয় আসছে, সেটা আমরা মার্কিন ডলারে দেখাচ্ছি। 2013-14 অর্থ বছরে 24,492 মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন হয়, এবং সেটি 2018-19 পর্যন্ত সেটি গিয়ে দাঁড়ায় 34,132 মিলিয়ন মার্কিন ডলারে। অর্থাৎ রপ্তানি আয়ে বিপুল পরিমাণ আয় যুক্ত করছে তৈরি পোশাক খাত হতে। তৈরি পোশাক শিল্পের আমরা অর্থনীতিতে ভূমিকা দেখেছি, এবার দেখব বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের ক্রমবিকাশের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতাগুলো কি কি আমরা একটু দেখে নিব। তৈরি পোশাক শিল্পের কিছু সমস্যা আমরা এবার দেখব। সমস্যাগুলোর মধ্যে বিশ্ব অর্থনৈতিক মন্দা বা বিশ্ব বাজার সংকুচিত হওয়া বা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়া, এগুলোই প্রতিবন্ধকতা মূলত তৈরি করে। এরপরও অনেক সমস্যা বাংলাদেশের পোশাক শিল্পে রয়েছে, আমরা একটু দেখে নিই। তৈরি পোশাক শিল্পের সমস্যাসমূহ, আমি সমস্যার পাশাপাশি, প্রিয় ছাত্ররা তোমরা একটু দেখে নাও, আমি সমস্যার পাশাপাশি সমাধান সমূহ তোমাদেরকে পাশাপাশি দেখাতে চেষ্টা করেছি। সমস্যা সমূহ: মূলধনের অভাব বা ঋণের অসুবিধা। মূলধনের অভাব, অধিক মূলধন নিয়ে পোশাক শিল্পের ব্যবসা আরম্ভ করতে হয়, কিন্তু মূলধনের স্বল্পতা প্রকৃত উদ্যোক্তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাই মূলধনের স্বল্পতা নিয়ে এই শিল্প বিকাশের অন্যতম একটি সমস্যা। সমাধান সমূহ: মূলধনের সমস্যার সমাধান করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দেওয়াও একটি সমাধান হতে পারে। কাঁচামালের অভাব, তৈরি পোশাক শিল্পে অনেক সময় দেশের অভ্যন্তরে পর্যাপ্ত কাঁচামাল না পাওয়ায় উদ্যোক্তাদের আমদানি নির্ভরশীল হয়ে থাকতে হয়। সময় মতো কাঁচামাল না পাওয়া বা কাঁচামালের স্বল্পতা, বেশি দামে কাঁচামাল ক্রয় করা ইত্যাদি নানা সমস্যায় ব্যবসায়ীদের বা উদ্যোক্তাদের পড়তে হয়। এজন্য এর সমাধান করতে গিয়ে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। দক্ষ শ্রমিকের অভাব, তোমরা এর আগেও জেনেছো যে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন বেকার বা প্রত্যন্ত মানুষজন এসে শ্রমিক হিসেবে নিজেদেরকে যুক্ত করে, সেই ক্ষেত্রে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব থাকে। এই জন্য এই শ্রমিকদেরকে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করাই একমাত্র সমাধান। বিদ্যুতের অভাব বা গ্যাসের স্বল্পতা, বাংলাদেশের পোশাক শিল্পে এটি গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এই জন্য এই সমস্যাকে নিরসন করতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বা গ্যাস সংযোগ সহ বিভিন্ন জ্বালানি সুবিধা পেতে হলে সরকারি হস্তক্ষেপ ভীষণভাবে জরুরি। পোশাকের গুণগত মানের অভাব, অর্থাৎ স্বল্প আইটেমের পোশাক রপ্তানি করা হয় অনেক সময়। বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায় যে 10 থেকে 12টি আইটেমের পোশাক রপ্তানি করা হয়। এই সমস্যার সমাধান কল্পে পোশাকের মান বৃদ্ধি করা, পোশাকের মানে বৈচিত্র্যতা নিশ্চিত করে বিদেশি চাহিদা অনুযায়ী পোশাকের আইটেম বৃদ্ধিকরণের দিকে উদ্যোক্তাদের নজর দেওয়া উচিত। শ্রমিক অসন্তোষ, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ একটি চিরাচরিত একটি বিষয়। এটি দূর করার জন্য নিরাপদ কর্মপরিবেশ, সুস্থ সংগঠন, শ্রমিক মালিক সম্পর্কের উন্নয়ন করে শ্রমিকের নৈপুণ্যতা বৃদ্ধি করে এর সমাধান করা
সম্ভব। সমস্যা সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে অবাধ বাণিজ্যের প্রভাব। অবাধ বাণিজ্যের প্রভাবটা আমরা একটু ব্যাখ্যা করি। তোমরা জানো পুরো বিশ্ব এখন অবাধ বাণিজ্যে যুক্ত আছে। যুক্তরাষ্ট্রের বাজারে অন্যান্য দেশ জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স একটি জিএসপি সুবিধা নামে একটি সুবিধা বাংলাদেশ পেয়ে আসছিল। এই সুবিধাটা বন্ধ করে দেওয়া হয় 2013 সালে। এই সুবিধা বন্ধ করার পর থেকে তৈরি পোশাক খাতকে অবাধ বাণিজ্যে প্রবেশ করতে হয় এবং অন্যান্য বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতায় তৈরি পোশাক খাতকে টিকে থাকতে হয়। এটি একটি তৈরি পোশাক শিল্পের জন্য বিরাট বাধা। এই সমস্যা উন্নতির জন্য সরকারি পৃষ্ঠপোষকতা বা উদ্যোক্তাদের সঠিক কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গবেষণা প্রয়োজন। অন্যান্য দেশে বস্ত্রশিল্পের উন্নয়ন। বাংলাদেশের পাশাপাশি চীন, ভিয়েতনাম, হংকং, তাইওয়ান এবং ভারত বিভিন্ন দেশে বস্ত্রশিল্পে ব্যাপক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বা তাদের বস্ত্রশিল্প বেশ রপ্তানি খাতে বেশ ভূমিকা পালন করছে। এই জন্য বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মাঝে মাঝে হুমকির সম্মুখীন হয়। এর সমাধানকল্পে সুষ্ঠু বাণিজ্য নীতি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা তৈরি পোশাক শিল্পের জন্য খুবই জরুরি। তো আমরা প্রিয় ছাত্ররা, আমরা এই পেজে তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো দেখলাম এবং এর সমাধানের কিছু পদক্ষেপ দেখলাম। আমরা তৈরি পোশাক খাতের বিপুল সম্ভাবনাময় যে একটা শিল্প, এর সম্ভাবনাগুলো কি কি একটু দেখে নিব এরপরে। প্রিয় ছাত্ররা, আমরা এবার দেখব বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাগুলো কি কি। দ্রুত বিকাশমান এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ভীষণভাবে উজ্জ্বল, কারণ বাংলাদেশের রপ্তানির 80%ই কিন্তু তৈরি পোশাক শিল্প খাত থেকেই আসে। প্রিয় ছাত্ররা, আমরা একটু দেখে নিই তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। যেহেতু বাংলাদেশে পর্যাপ্ত শ্রম এবং সহজলভ্য শ্রম এবং নারী শ্রমিকও পর্যাপ্ত, স্বল্প মজুরিতে শ্রম প্রাপ্তি, অর্থাৎ আমি একটু আগেই বলেছি শ্রম সহজলভ্য, উদার শিল্পনীতি। বাংলাদেশের যে শিল্পনীতিগুলো করা হয়েছিল ওগুলো বাংলাদেশের শিল্পের বিভিন্ন পরিবেশ বা বিভিন্ন কর্মকাণ্ড এগুলো বিবেচনা রেখে করা হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় উদার শিল্পনীতি। এটা পোশাক শিল্পের ক্ষেত্রে খুবই সহায়ক। পররাষ্ট্রনীতি। তোমরা জানো বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথাই হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, অর্থাৎ পার্শ্ববর্তী বিভিন্ন দেশ বা বাইরের দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাটাই অর্থাৎ পররাষ্ট্রনীতিটা পোশাক শিল্পের জন্য খুবই সহায়ক। সরকারি প্রণোদনা। সরকার পোশাক শিল্পে প্রসারের জন্য বিভিন্ন সরকারি প্রণোদনা ঘোষণা করে থাকে। এরপর আমরা দেখব সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে পোশাক শিল্পের উন্নয়নে। দেখো, 2013 এবং 2018 সালে শ্রম আইন সংশোধন করেছে। 2015 সালে শ্রম বিধিমালা প্রণয়ন করা হয়েছিল। 5% বাধ্যতামূলক ইনক্রিমেন্ট করা হয় শ্রমিকদের জন্য। শ্রমিক কল্যাণ তহবিলে 0.03% অর্থ প্রদান করা হয়, যেটা গত অর্থ বছরে প্রায় 80 কোটি টাকার মতো হয়। বাধ্যতামূলকভাবে 2টি উৎসব ভাতা প্রণয়ন করা হয়। ত্রিপক্ষীয় পরামর্শিক কাউন্সিল, এটাকে বলা হয় টিসিসি, পোশাক শিল্পের উন্নয়নের জন্য ত্রিপক্ষীয় একটি পরামর্শক কাউন্সিল গঠন করা হয়। আইএলও এর সাথে প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রকল্প পরিচালনা করা হচ্ছে এবং শ্রমিকদের জন্য একটা হটলাইনের ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের অধিকার সম্পর্কে তারা সচেতন থাকার জন্য, শ্রমিকদের প্রাপ্যতা সম্পর্কে সচেতন থাকার জন্য এই হটলাইনটি করা হয়। আরেকটি করা হচ্ছে সহজ ট্রেড ইউনিয়ন গঠন করা হয়। তো প্রিয় ছাত্ররা,
এই হচ্ছে পোশাক শিল্পের উন্নয়নের জন্য সরকারের গৃহীত পদক্ষেপ। প্রিয় ছাত্ররা, তোমরা মনে করতে পারো যে আজকের যে পাঠ্য বিষয়বস্তু খুব সহজ একটি বিষয়বস্তু। আসলে সহজ, কিন্তু পরীক্ষায় যখন উদ্দীপক দাঁড় করানো হয় বা কোনো প্রশ্ন দাঁড় করানো হয়, তোমরা কে কতটা দক্ষতার সাথে অনুধাবনের বা প্রয়োগের বা উচ্চতর দক্ষতার যে আনসারগুলো দাও, ওগুলো কে কতটা দক্ষতার সাথে আনসারগুলো দাও, এগুলোর জন্যই আসলে এইভাবে তোমাদেরকে ডিটেলস আকারে পড়ানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা পোশাক শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং সমাধানগুলো কি কি বুঝতে পেরেছো। এবার আমরা যাব চামড়া শিল্প। প্রিয় ছাত্ররা, আমরা এবার দেখব চামড়া শিল্প। চামড়া শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান একটি শিল্প। তৈরি পোশাক শিল্পের পরপরই রপ্তানি আয়ে বিশেষ অবদান রাখে চামড়া ও চামড়াজাত পণ্য। চামড়া শিল্প একটু দেখে নিই। চামড়া শিল্পকে আমরা লেদার ইন্ডাস্ট্রি বলি। 1990 সালে বাংলাদেশে এই শিল্পের সূচনা হয়। অতি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি শিল্প হচ্ছে চামড়া শিল্প। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে চামড়া শিল্প পঞ্চম স্থানে। বাংলাদেশের রপ্তানি বাজারগুলো হচ্ছে ইতালি, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা। তবে সবচাইতে বড় ক্রেতা হচ্ছে জাপান। সারা দেশে 220টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান আছে এবং কর্মসংস্থান প্রায় 8 লক্ষ মানুষের। চামড়া শিল্পের কাঁচামাল হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পশু চামড়ার যোগান। বাংলাদেশে তোমরা জানো, বাংলাদেশে বিভিন্ন পশু চামড়ার যোগান পর্যাপ্ত, অর্থাৎ কাঁচামাল পর্যাপ্ত। উৎপাদিত দ্রব্যগুলো কি কি? জুতা, ব্রিফকেস, ব্যাগ, শপিং ব্যাগ, মানি ব্যাগ, লেডিস ব্যাগ, চামড়ার গদি, বেল্ট ইত্যাদি। চামড়া ও চামড়াজাত দ্রব্য থেকে যে রপ্তানি হয় তার একটি চিত্র আমি এখানে দেখিয়েছি টেবিল আকারে। দেখো, বিভিন্ন অর্থ বছরে রপ্তানি আয় কত হচ্ছে। 2014-15 সালের রপ্তানি আয় 1131 মার্কিন ডলার। 2015-16 সালে 1161 বেড়েছে। 2016-17 সালে 1234, আরও বেড়েছে। তবে 2017-18 অর্থ বছরে চামড়া খাত থেকে রপ্তানি আয় হয় 785 মিলিয়ন মার্কিন ডলার। এটার পেছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি পরে আলোচনা করব। দেখো, চামড়া শিল্পের উৎপাদিত কিছু প্রোডাক্টের চিত্র আমি দেখিয়েছি। একটি হচ্ছে কাঁচামাল, বাংলাদেশের বিভিন্ন পশুর চামড়া, এবং চামড়া থেকে উৎপাদিত হয় বিভিন্ন টাইপের ব্যাগ, ব্রিফকেস, জুতা, চামড়ার গদি, বেল্ট ইত্যাদি। তো আমরা চামড়া শিল্প সম্পর্কে একটি ধারণা এই পেজ থেকে পেয়েছি। এবার আমরা অবশ্যই দেখে নিব চামড়া শিল্পের সমস্যাগুলো কি কি এবং সমাধানসমূহ কি কি। প্রিয় ছাত্ররা, এখন আমরা দেখব চামড়া শিল্পের কি কি সমস্যা আছে এবং এর সমাধানকল্পে আমরা কি কি উদ্যোগ বাংলাদেশ সরকার বা উদ্যোক্তারা গ্রহণ করছে। চামড়া শিল্পের সমস্যা। শুরুতে দেখছি চামড়া শিল্পে ঋণের স্বল্পতা আছে। ঋণের স্বল্পতা, শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পায় না। বিভিন্ন ব্যবসায়ীদের অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু প্রায়ই সরকার প্রয়োজনের তুলনায় এক্ষেত্রে কম ঋণ দিয়ে থাকে। ফলে ব্যবসা পরিচালনা করতে তাদের ব্যাক পেতে হয়। এই জন্য সহজ শর্তে ঋণের পর্যাপ্ত যোগান থাকলে এই শিল্পের বিকাশ সম্ভব হবে। সমস্যাসমূহ: বিদ্যুৎ ঘাটতি। প্রয়োজনীয় বা চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় এই শিল্পের উৎপাদন ব্যাহত হয়। এতে পণ্যের পরিমাণও অনেক সময় হ্রাস পায়। চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ বা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সহ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারলে এই শিল্পের উৎপাদন বেগবান হয়। তৃতীয়ত, রাসায়নিক শিল্পের
স্বল্পতা। তোমরা জানো চামড়া ও চামড়াজাত পণ্যগুলো বিভিন্ন রাসায়নিক শিল্পের এখানে সমন্বয় হয়। চামড়া ও চামড়াজাত দ্রব্য প্রক্রিয়াজাত করার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক শিল্পে দ্রব্যের প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশে এসব রাসায়নিক দ্রব্যের অভাবে উৎপাদন ব্যাহত হয়। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা খুবই জরুরি। সমস্যাসমূহের মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে প্রক্রিয়াজাতকরণের অসুবিধা। চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় ট্যানারি শিল্প সমভাবে গড়ে ওঠেনি, ফলে প্রায় চামড়া তার গুণগত মান হারিয়ে ফেলে। এক্ষেত্রে সমাধানের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা খুবই প্রয়োজন। চামড়া শিল্পে আরও কিছু সমস্যা আছে, যেমন বিদেশের বাজারে চামড়ার দরপতন, চামড়া নীতি, চামড়ার পাচার, এবং এটি পরিবেশ বান্ধব শিল্প নয়। আসলে এটি তো পরিবেশ ভীষণভাবে, চামড়ার বর্জ্য পরিবেশ ভীষণভাবে দূষণ করে। ফলে এই শিল্পের এই সমস্যাগুলোর সমাধান কল্পে সরকারি মনিটরিং জোরদার করা প্রয়োজন। আবার বিদেশি বাজার সৃষ্টির জন্য দেশীয় বিনিয়োগকারীদেরও তৎপরতার প্রয়োজন। এবং এই যে চামড়ার পাচার, দরপতন, পরিবেশ দূষণ, এগুলোর জন্য সরকারি মনিটরিং জোরদার করা খুবই প্রয়োজন। প্রিয় ছাত্ররা, আমরা সেই সাথে দেখে নিই চামড়া শিল্পের সম্ভাবনাগুলো কি কি। চামড়া শিল্পের সম্ভাবনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চামড়ার পর্যাপ্ততা। বাংলাদেশে বিভিন্ন পশুর চামড়ার পর্যাপ্ত যোগান পাওয়া যায়। সস্তা শ্রম, আমাদের দেশে শ্রম ঘন এবং জনবহুল দেশ বলে শ্রম সহজলভ্য, এটি একটি সম্ভাবনা। চামড়াজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি, বিদেশের বাজারে বিভিন্নভাবে চামড়াজাত তৈরি দ্রব্যের বিভিন্ন চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ফলে বাংলাদেশের চামড়া শিল্পের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা জেনেছি চীন থেকে বিভিন্ন কারখানা সরিয়ে নেওয়া হচ্ছে, ফলে সেক্ষেত্রে বিদেশের বাজারে বাংলাদেশি চামড়াজাত পণ্যের একটি বাজার সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। শুল্কমুক্ত বাজার সুবিধা, যে দেশে আমাদের দেশ চামড়ার রপ্তানি করে বা চামড়াজাত দ্রব্য রপ্তানি করে, সেসব দেশে যদি শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হয়, সেই ক্ষেত্রে চামড়া শিল্পের প্রসার হয়। চামড়া শিল্প নগরী স্থাপন, তোমরা খুব ভালোভাবে জানো এখানে বাংলাদেশে 1 লক্ষ লোকের কর্মসংস্থান আছে। এই যে হাজারিবাগ ট্যানারি মোড়ের ওখানে যে শিল্প ছিল সেখানে, এখান থেকে এই ট্যানারি শিল্প সরিয়ে নিয়ে সাভারে স্থাপন করা হয়। 200 একর জমির উপরে 205টি প্লট নিয়ে ওখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপন করা হয়, ওখানে ডাম্পিং ইয়ার্ড ব্যবস্থা করা হয়, এবং বিভিন্ন পরিবেশ যাতে দূষণ না হয় সেজন্য বিভিন্ন ব্যবস্থা, চামড়া শিল্পের বর্জ্য অপসারণের জন্য বিভিন্ন ব্যবস্থা সরকার গ্রহণ করেছে। তাইলে এই জন্য এক্ষেত্রে চামড়া শিল্পের একটি বিপুল সম্ভাবনাও রপ্তানি খাতে তৈরি হওয়ার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখছি যে চামড়া শিল্প কি জেনেছি, চামড়া শিল্পের সমস্যাগুলো, সমাধানগুলো জেনেছি, সম্ভাবনাগুলোও দেখলাম। এখান থেকে অনেক সময় অনুধাবনের প্রশ্ন আমরা করতে পারি, আবার দেখা যায় যে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন আসলেও তোমরা যাতে যৌক্তিক আনসার করতে পারো সেজন্য এগুলো ডিটেলস আমি দেখিয়েছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবা। আমার ক্লাস আজকে এই পর্যন্তই। আজ আমরা দেখলাম তৈরি পোশাক শিল্প এবং চামড়া শিল্পের বিভিন্ন সমস্যা সমাধান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুটো শিল্পের রপ্তানি আয়ের অবদান কেমন, এবং ভবিষ্যতে এই দুটো শিল্পের সম্ভাবনা কি কি। আজ এ পর্যন্তই। তোমরা অবশ্যই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।